যে কারণে দুটো ভ্যাকসিন আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে এবং আমরা এখানে যারাই আছি সেই ভ্যাকসিন আমরা পেয়েছি। ভ্যাকসিনেশন প্রোগ্রামে আমাদের কার্যকর্তারা সবাই আপনাদের বাড়ি বাড়ি গেছেন, আমাদের আধিকারিক থেকে শুরু করে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন ওরা আপনাদের পাশে দাঁড়িয়েছে। সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামে প্রথম যখন 45 ঊর্ধ্ব আমাদের ত্রিপুরাতে ভ্যাকসিনেশন সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম স্থানে ছিলাম। তো সেই কাজটা একমাত্র আমাদের সরকার মানুষের জন্য চিন্তা ভাবনা করেন, সেই জন্যই সেটা সম্ভব হয়েছে। আগে সরকার মানে সমস্যা সৃষ্টি করে, সরকার মানে সমস্যা সৃষ্টি করে, সমস্যা জিয়ে রাখো এবং বিভেদের মাধ্যমে ডিভাইড এন্ড পলিসির মাধ্যমে বেঁচে থাকো। আর আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই চিন্তাধারাই চলে। আমাদের কাছে একটাই ধর্ম, মানবতার ধর্ম। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বুদ্ধিস্ট, আমরা কিন্তু সেই দিকে দেখি না, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। এটা মাননীয় প্রধানমন্ত্রীজির মূল মন্ত্র, সেই দিশায় আমরা চলতে চাই। এখন মানুষ বুঝতে পারছে যে এই দিশাই হচ্ছে আসল দিশা। যেই দিশায় মানুষ যদি একসাথে আমরা চলি, আমরা যদি ঐক্যতার সাথে আমরা চলি, একসাথে চলি, তবেই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারবো। এখানে আমাদের সরকার যখন গঠন হলো 2018-তে, আপনারা সবাই জানেন যে মাত্র 700 টাকা ভাতা দেওয়া হতো সোশিয়াল পেনশন। তারপর আমরা 1000 করলাম, পরবর্তী সময় আমরা 2000 করলাম এবং সেইভাবে আরো 30,000 মুখ্যমন্ত্রীর নামে সহায়তা প্রকল্পের নামে আরেকটা 30,000 আমরা ভাতা দেওয়ার ঘোষণা করেছি। যেভাবে বাধা দানের চেষ্টা করলো নিশ্চয় আপনারা দেখেছেন। অদ্ভুত এক, যেখানে পবিত্র বিধানসভায়, যেখানে বিন্দুবাবুর মতো লোক, বিন্দু দেবনাথ যাবে ওখানে, আমাদের বক্সনগরে থেকে ক্যান্ডিডেট ওখানে যাবে, আমরা পবিত্র বিধানসভা বলি, সেই পবিত্র বিধানসভা টেবিলের মধ্যে উঠে আমরা রক শো দেখেছি। আমরা অদ্ভুত, এতদিন ধরে এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আপনাদের ভোটে বিধানসভায় যাবে, আপনাদের কথাবার্তা বলবে, সেটাই হচ্ছে নিয়ম নীতি। কিন্তু আমরা কি দেখছি, কেউ আমরা দেখলাম টেবিল উপরে ফেলার চেষ্টা করছে, কেউ গঙ্গা জল দিচ্ছে, গঙ্গা জল তো নেই, কলের জল নিয়ে এসে ছিটা ফুটা দিচ্ছিল। অদ্ভুত এক সিচুয়েশন। তারপর চতুষ্পদ প্রাণীর কথা বললেন, খুব এই চতুষ্পদ প্রাণীর প্রতি ওনার দরদ। আমি বললাম যে এই চতুষ্পদ প্রাণীর যখন আপনার এতই দরদ, তাহলে একটা কথা শুনুন আপনি, তার একটা লেজও আছে, সেই লেজটা কিন্তু কখনো সোজা হয় না। তো এই ধরনের রাজনীতিবিদরা এতদিন ধরে নিজেদেরকে ওরা ধরে নিয়েছে আমরা ছাড়া আর কেউ নয়, আমরাই সবসময় এই মানুষকে বোকা বানিয়ে আমরা বিধানসভায় থাকবো। কাজের নামে অষ্টরম্বা, খালি এইসবই নিয়েই ব্যস্ত। আমি আপনাদের সামনে একটা কথা না বললে ঠিক হবে না। যখন এই বিধানসভার মধ্যে আমরা দেখলাম, এরপর তো বিধানসভার থেকে যখন ওনাকে বলা হলো আপনি বিধানসভা থেকে বেরিয়ে যেতে হবে, স্পিকার মহোদয়কে যখন আমরা বললাম, ওনারা বেরিয়ে গেলেন। পরবর্তী সময় আবার আমরা বললাম যে না, চলে আসো, কারণ আমরা গণতন্ত্র বিশ্বাস করি। সেই গণতন্ত্রের উপর ভিত্তি করে আসার পর আবার যেসব কথাবার্তা যেসব বলছিল তার বিরুদ্ধে আবার যখন আমরা বললাম, এমন একটা হাবভাব যে উনি যদি চলে যান বাকি সব ওনার সাথে চলে যাবেন। কিন্তু আমরা কি দেখলাম, উনার পার্টির লোকই উনার সাথে সাথ দিল না। ওই শোলের ডায়লগটা আমার মনে হচ্ছে, আপনারা শোলে নিশ্চয়ই দেখেছেন। শোলের মধ্যে আসরানি বলেছিল উনার যে জেলের সমস্ত যারা পুলিশ, জেল পুলিশের লোক নিয়ে বলছে আধা ভাইয়ে আধা ডাইনে, বাকি মেরে সাথ আও। দেখলো পিছনে কেউ নেই, বাধ্য হয়ে উনি একাই চলে গেলেন। তো আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর
আমরা সত্যিকারের অর্থেই এখন গঙ্গা জল দিয়ে এই পবিত্র বিধানসভাকে আমরা ঠিকঠাক করব। এবং এই ধরনের যে কালচার এতদিন আমরা দেখেছি, মানদণ্ড নিয়ে দৌড়, এগুলো আমরা দেখেছি আমাদের চোখের সামনে। এই ধরনের লোক এখন আতাত করেছে কার সাথে? সিপিএম এর সাথে, কমিউনিস্টদের সাথে আতাত করেছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, এই রক্তমাখা হাতে আপনারা যে হাত মিলিয়েছেন, উপরে গিয়ে কি জবাব দেবেন? যারা আপনাদেরকে খুন করেছে, সন্ত্রাস করেছে এতদিন ধরে, বছরের পর বছর, 35 বছর, আপনারা কি জবাব দেবেন উপরে গিয়ে? কোনো জবাব নেই, মাথা হেট করে বসেছিল। এই যে একটা অশুভ, যে একটা আতাত, এখানে এবারেও এই ইলেকশনে তারা গোপন মিটিং করেছে। এখন কংগ্রেস ভাইরা বলছে আমাদের ডাকে না, ওরা আমাদের ডাকে না এই ক্যাম্পেইন করার জন্য, এই উপনির্বাচনকে কেন্দ্র করে। তাহলে কি মিটিং করলে তোমরা? কমিউনিস্টদের তোমরা এখনো চিনলে না? 77-78 সনে ল্যাটারাল এন্ট্রি নিয়ে কিভাবে কমিউনিস্টরা শাসন করেছিল এতদিন ধরে আপনারা সবাই জানেন। এবং কি কারণ? 93-তে একই ঘটনা। বেড দিয়েছেন এখানে, বিল্লাল বাবু এবার আমাদের এখানে জয়েন করেছে, 40 বছর। বিল্লাল মিয়া আমাদের কংগ্রেসের সদস্য ছিল এবং মন্ত্রীও ছিল। সেই জায়গায় আজকে উনি ছেড়ে আমাদের সাথে জয়েন করেছেন। সিপিএম এর শহীদ চৌধুরী মহাশয়ের যিনি মন্ত্রীও ছিলেন, ওনার ছোট ভাইও আমাদের এখানে জয়েন করছেন। চারিদিকে এখন দেখছি আমাদের পার্টির উপর মানুষের আস্থা বেড়েছে। আমাদের সরকার, আমরা বলি আমরা মানুষের সমস্যা সমাধানের সরকার, সমস্যা সৃষ্টি করার সমাধান আমরা সরকার নয়। এতদিন ধরে সমস্যা সৃষ্টি করার সরকার আপনারা দেখেছেন। আমরা সেই বিষয়ে আমরা কাজ করি। ব্লু রিয়াং শরণার্থী কতদিন ধরে, প্রায় 23 বছর ধরে সমস্যা ছিল। আমাদের সরকার কোয়াড্রিপার্টাইট মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে। প্রায় 27,000-এর মতো যারা ব্লু শরণার্থী রিয়াং, তারা আজকে সেটেলমেন্ট হওয়ার সুযোগ পেয়েছে। আমরা অনেক সময় ডিএ নিয়ে অনেক সরকারি কর্মচারীদের প্রায়ই বলতো ডিএ নেই, আমাদের ডিএ বাড়ায় না। সেই জায়গায় আমরা 3% দিয়েছিল, সেখান থেকে আমরা 5% করেছি। 5% করার পর এবার আমরা যেখানে 12% দিলাম, তাতে করে সব মিলিয়ে দেখা গেল প্রায় 20% আমরা ডিএ আমরা দিয়েছি। 2018-তে আমাদের যে ন্যাশনাল পেনশন স্কিম, সেই অনুসারে 10% উনাদের আমরা দিয়েছি। সেই জায়গায় এইবার আমরা সেটাকে আমরা 14% আমরা করেছি, বৃদ্ধি করেছি। আমরা সরকারি কর্মচারীদের থেকে, আমরা আগে দেখতাম চাঁদার, সরকারি কর্মচারীদের চাঁদা দিতে হতো, কিন্তু আমাদের সরকার আসার পর সেই সংস্কৃতি আমরা বন্ধ করে দিয়েছি। কোথাও কোনো সরকারি কর্মচারীদেরকে চাঁদা দিতে হয় না। এখানে রাজীব বাবু সবকিছুই বলেছেন আমাদের সরকার কি কি করেছেন। আমার এখানে প্রতি বুধবারে আমার এখানে মুখ্যমন্ত্রী সময় পশু অনেক লোক আসেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি এই স্বাস্থ্য সম্পর্ক সমস্ত সমস্যা নিয়ে আসেন। আমি যখন আমাদের অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলি, মাননীয় অর্থমন্ত্রীর সাথে, এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করলাম, কারণ প্রধানমন্ত্রীর যে জন আরোগ্য যোজনা, তাতে করে সব মানুষের, ত্রিপুরার সব মানুষের সেটা কভার হচ্ছিল না। সেই কারণে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে, অনেক চিন্তা ভাবনা করার পর, আর করলেই হবে না, তার জন্য চিন্তা ভাবনা করতে হবে, এটাকে সাস্টেন করতে হবে। তো সেই করতে গিয়ে 23-24 অর্থ বছরে 59 কোটি টাকা আমরা রেখেছি এই অর্থ বছরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার নাম দিয়ে 5 লাখ টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীজি যেভাবে রেখেছেন সেই দিশায়, যাতে 4.75 লোক যাতে সেই সুযোগ পায়। আমরা যারা খেলাধুলায় ভালো, খেলাধুলা করতে পারে, বিশেষ করে মেয়েরা, তারা পয়সার জন্য বাইরে যেতে পারে না, তার জন্য একটা আমরা স্কিম করেছি মুখ্যমন্ত্রীর নাম দিয়ে। আমরা যারা এতদিন ধরে নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছে, তাদের আমরা এতদিন পর্যন্ত প্রায় 1 লাখ আমরা বাইসাইকেল দিয়েছি। এবার আমরা চিন্তা ভাবনা করছি যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে
সেখানে মেয়েদের জন্য আমরা স্কুটি দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমাদের যারা এসটি ভাই বোনেরা আছে, আমাদের এসসি ভাই বোনেরা আছে, যারা মাইনরিটির যারা আছেন, তাদেরকে আমরা বিভিন্নভাবে আমরা সাহায্য করার চেষ্টা করছি, তাদের স্টাইপেন্ডের ব্যবস্থা করছি। কেউ ভালো পড়াশোনা করতে চায়, কেউ আইপিএস হতে চায়, কেউ টিপিএস হতে চায়, টিসিএস হতে চায়, ইউপিএসসি কমপ্লিট করবে, তাদের জন্য আমরা স্পেশাল আমরা পড়াশোনার পর্যন্ত ব্যবস্থা করেছি। সব দিক দিয়ে এই সরকার মানুষের যে সমস্যাগুলো সেই নিয়ে আমরা সবসময় কাজ করি। আপনাদের এখানে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প আমরা এবার এই বাজেট আমরা রেখেছি। সেটা কি 22,000 সবাইকে চাকরি দেব, সেটা সম্ভব হয় না, কিন্তু যাতে আমাদের যুবক ভাইরা, যুবক বোনেরা, যুবতী যারা আছেন, তাদের জন্য আমরা মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প একটা করেছি। তাতে করে 22,000 যুবক যুবতীর বৃত্তিমূল দিয়ে তাদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরির ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করেছি। তাতে করে 50 কোটি টাকা এবার আমরা বাজেটে রেখেছি এবং তাদেরকে এমনভাবে স্কিল ডেভেলপমেন্টের শিক্ষিত করে তোলা হবে যাতে করে তাদের যেখানে ওদের বাইরে হলে বাইরে যাবে, ত্রিপুরাতে এসে ইন্ডিয়ার যে বেস্ট যারা স্কিল ডেভেলপমেন্টে আছে সংস্থা, তাদের মাধ্যমে আমরা তাদেরকে আমরা শিক্ষিত করে তুলব যাতে তাদের ক্যাম্পেই তাদের সে চাকরি হয়ে যায়। মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট প্রকল্প এবার আমরা করেছি, সেটা আগরতলাতে এই মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন প্রকল্পর ঘোষণা আমরা করেছি। একটা ধর্মনগরে করেছি, আর একটা আমরা গোমতী ডিস্ট্রিক্ট উদয়পুরে আমরা করেছি। স্যাটেলাইট টাউনশিপটা কি, আগরতলায় ধরুন এখন এমন একটা অবস্থা কনজেস্টেড, তার পাশে একটা জায়গা হবে, সেখানে আধুনিক ভাবে আগরতলার পাশাপাশি কোনো একটা জায়গা আমরা অলরেডি মানে সেই বিষয়ে কাজ চলছে, সেখানে মানে একটু মডার্ন যে ব্যবস্থা সেই টাউনশিপ আমরা তৈরি করব। ধর্মনগরেও করব সেটা এবং উদয়পুরে করব। তাতে করে আমরা 500 কোটি টাকা 500 করোড় তার জন্য আমরা 5 বছরের জন্য আমরা রেখেছি। অলরেডি 10 করোড় আমরা রিলিজ করে দিয়েছি। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, এখানে আজকে যখন এসেছিলাম মাননীয় চেয়ারম্যান আমাকে বলছিলেন যে আমাদের এখানে এই সমস্যা, এই সমস্যা নগর পঞ্চায়েতে। আমি বলছি আপনারা চিন্তা করবেন না, আমরা এইগুলো আমরা দেখছি। সেই নগর উন্নয়ন প্রকল্পে 1,500 কোটি টাকা আমরা তার ব্যবস্থা আমরা রেখেছি এই বাজেটে। তাতে করে যে 2F যে প্রকল্পটি আছে সেটা এটার ভিতর মিশে যাবে। চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং, আমাদের রাজ্য সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে যারা 100 জন ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে আমরা বৃত্তি আমরা দেব, যার জন্য মোট ব্যয় হবে প্রায় 3 কোটি টাকা। সেইভাবে আমরা ব্যবস্থা রেখেছি। একটা পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে তাদেরকে সিলেকশন করা হবে। এখন কৃত্রিম মধ্য বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র আমরা একটা করছি, তার জন্য আমরা টাকাও দিয়ে দিয়েছি। তাতে করে যে ইন্টেলিজেন্সি ত্রিপুরা, সেই ইন্টেলিজেন্সি তার মধ্যে বাড়বে। এর মধ্যে আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা জাতীয় স্তরের যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলছি। আপনারা সবাই জানেন গুড গভর্নেন্স, আমাদের ডিরেক্টর অফ গুড গভর্নেন্স করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলছেন যে গুড গভর্নেন্স আমাদের করতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্টকে দেখার জন্য আরেকটা গুড গভর্নেন্স একটা ডিপার্টমেন্ট করতে হবে, যাতে করে সুশাসন, বিভাগীয় কার্যকর্তা এবং জনগণের উপর থাকা বিভিন্ন নিয়ম কানুনের যে বাধা সেগুলো যাতে লাঘব করা যায়। আমরা 100টি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার জন্য এবার বাজেট আমরা রেখেছি। শুধু তাই নয়, ইনফেকশাস ডিজিজ তার জন্য আমরা একটা শক্তিশালী একটা সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র আমরা করছি। তাতে করে 55 কোটি টাকা খরচ হবে, আর একটা 30 কোটি টাকা যেটা 100টি উপস্বাস্থ্য কেন্দ্র সেটা আমরা রেখেছি। নেশা নিয়ে একটা বিশেষ আমরা বারবার বলি নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু নেশামুক্ত ত্রিপুরাতে একটা ছোট একটা জায়গা, স্বল্প পরিসর একটা জায়গা আছে, সেখানে আমাদের হচ্ছে। কিন্তু এইবারের বাজেটে আমরা 8টা ডিস্ট্রিক্টে, আপনাদের ডিস্ট্রিক্টেও এই নেশামুক্ত যে কেন্দ্র 50
প্রায় 50 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক, সেখানে ডাক্তার, প্যারামেডিক্স, নার্স শুদ্ধ আমরা সেই কেন্দ্র আমরা এখানে করছি। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যে যোজনা, তাতে করে 11,000-11,000-এর মতো এতদিন ধরে 5,000 টাকা করে আমরা মোবাইলের জন্য আমরা দিয়েছি। সেটা যাতে এইবার 12,000 আমরা লক্ষ্যমাত্রা নিয়ে সেই মোবাইলের জন্য আমরা যে টাকা সেটা আমরা দিয়ে দেব। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ রিসার্চ প্রোগ্রাম, যাতে করে যারা বিশ্বমানের যাতে প্রশিক্ষণ দেওয়া যায় তার লক্ষ্যে এই একটা প্রকল্প আমরা এবার আমরা করেছি। এতে করে 5 লক্ষ টাকা যারা মহিলা খেলোয়াড়, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, তাদের জন্য এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প একটা আমরা করেছি, তাতে করে আমাদের যারা ছেলে মেয়েরা যদি IFS বা IPS বা IAS করার জন্য চেষ্টা করে, তাদের জন্য আমরা ব্যবস্থা আমরা চেষ্টা করছি। বন্ধুগণ, আমি যদি এখানে পুরো পড়তে থাকি শেষ হবে না, আমার আরেকটা প্রোগ্রামে আমার যেতে হবে। আমি একটা কথাই বলবো যে 5 তারিখ আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট, যাকে আমরা এবার মনোনীত করেছি, বিন্দু দেবনাথ মহোদয়কে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং ইতিহাস আপনারা এখানে রচনা করবেন, সে আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।